কথা বলার জন্য। সবাইকে ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাকে সুযোগ দেওয়া হচ্ছে ফেসবুকের রিলসের মতো 2 মিনিট। না না সমস্যা নেই, আমি 2 মিনিট আর একটু 30 সেকেন্ড বেশি পাই, আমি ফ্রি আরো 30 সেকেন্ড পাইছি। জুলাই নিয়ে সবাই সবার গল্প বলছে, আমি আসলে আলাদা করে বলার কিছু নেই, কারণ যারা আর উপরে আচ্ছা যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তো আসলে আমারটা মিলবে না। আমারটা একটু ডিফারেন্ট ছিল, আমি আলাদাভাবে চেষ্টা করছি। ওই সময় কিছু বাজে ঘটনাও ঘটছে আমার সঙ্গে মালয়েশিয়া থাকাকালীন অবস্থায়। তখন ইন্টারনেট শাটডাউনের সময়টা, তার ঠিক আগে আগে যেটা হয়েছে, প্রথমে আমি আমার যেটা ফেস করতে হচ্ছে, বাংলাদেশে আমার গ্রামের বাড়ি থেকে পুলিশ ঝামেলা করতেছিল, তারা আমার খুঁজতেছিল যে আমি কই। তো এই সিচুয়েশনটা কিছুক্ষণ 2-3 দিন পর যেটা হলো, এখানকার যারা স্পেশাল ব্রাঞ্চ তারা আমাকে ডাকলো, ডেকে আমার উপর অভিযোগ দেওয়া হলো যে মালয়েশিয়ায় আন্দোলন সক্রিয় করা হচ্ছে না, এরকম কিছু। তারা মোটামুটি ঘন্টা 2 আমার জিজ্ঞাসাবাদ করলো, আমার ফোন চেক করলো, ব্যাকগ্রাউন্ড সব চেক করার পর তারপর তারা বললো যে মূলত কর্তৃপক্ষ তাদের জানাইছে। আমি আজ পর্যন্ত জানি না এই কর্তৃপক্ষ কারা, কোন জায়গার কর্তৃপক্ষ। এই একটা সিচুয়েশন গেছিল ওই সময়টায়। যেহেতু আমি তখন সাংবাদিকতা পেশাদারি জায়গা থেকে আমি ছেড়ে দিছি, কিন্তু আমি তখন হচ্ছে কনসালটেন্সি করতেছি, চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্কের জন্য কাজ করতেছি, তখন ডয়েচে ওয়েলে বাংলার জন্য কাজ করতেছি, আরও বিভিন্ন জায়গায়। তো আমি ওই সময়টায় যেটা করতে পারছি, আমি স্পেশাল কিছু অ্যাপস ফোন ইউজ করে বাংলাদেশে নিয়মিত যোগাযোগ করছি, কারণ ওই সময় ইন্টারনেট বন্ধ ছিল। আপনারা জানেন যে সবাই কেউ কারো পরিবারের সঙ্গেও যোগাযোগের সুযোগ ছিল না। সাংবাদিকরা গ্লোবাল যে মিডিয়াগুলো তারা আসলে রিচ করতে পারতেছিল না, শুধুমাত্র এএফপিতে তখন ইন্টারনেট ছিল। এএফপি অফিসের সঙ্গে যোগাযোগ করা, এইসব অফিসের সঙ্গে যোগাযোগ করে ইনফরমেশনগুলো আমি কালেক্ট করার চেষ্টা করছি, এবং সেগুলো হচ্ছে গ্লোবাল মিডিয়াতে, বেশ কিছু মিডিয়াতে আমি ওই সময় আমি আমার কাজের গোপনীয়তার স্বার্থে আমি আসলে নামগুলো এই মুহূর্তে বলতে পারতেছি না, এই চ্যানেলগুলোতে সরবরাহ করার যে কাজ সেগুলো ওই টাইমে আমি করেছি। এবং আমি একটা সময় স্পোর্টস সাংবাদিকতা করছি বাংলাদেশে অনেকদিন। তো আমার রান গোনার অভ্যাস আছে, মানে আমি ক্রিকেট বিট করার কারণে রান গুনতাম, 1 রান 2 রান, যখন একদম ঘরোয়া ক্রিকেট কি হইতো। তো রানা প্লাজার ঘটনার পর এবার এসে রানা প্লাজার ঘটনার সময় না এরকম হয় না যে লাশ আমরা 1 2 3 করে গুনতেছি, কিন্তু আগস্ট মাসে এসে আমার এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমার তখন মনে হয়েছে যে রান গোনার মতো আমি লাশ গুনতেছি একটা সময়। প্রতি মুহূর্তে আমার ফোন দিচ্ছে, সংখ্যা বাড়ছে, আমি বলছি হ্যাঁ 65 জন 66 জন। এবং প্রথম একটু খারাপ লাগতেছিল 50-60, এরপর মানুষ বলে না যে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, মানে আমার এখনো গায়ের পশম, মানে ওই সময় আমি এই ফিলটা করতেছিলাম না, কিন্তু এখন ফিল করতেছি যে যখন লাশের সংখ্যা বাড়তেছে আমার না মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না, শুধু আমি লাশের সংখ্যা টেক্সট করতেছি বিভিন্ন হাউসকে, সংখ্যা বাড়ছে, এইখানে এই মারা গেছে, এখানে পুলিশ মারা গেছে, এখানে শিশু মারা গেছে। ওই একটা ট্রমা, ওই সময়ের ওই যে ট্রমা, কারণ প্রচুর ফুটেজ আসতেছিল। এই ফুটেজগুলো দেখতে দেখতে রাতে ঘুমাইতে পারতাম না, যেটা হয়তো কি 2-3 ঘন্টা ঘুমাইতে গেছি, একটু পর ঘুম থেকে জায়গা উঠতেছে। আমার ওয়াইফ সেও সাংবাদিকতা করছে, তো এই সুবাদে হচ্ছে কি আমরা দুজন না একজনও ঘুমাইতে পারতেছি না। ঘুমের মধ্যে জায়গা উঠে মোবাইল চেক করতেছি নতুন কোনো আপডেট আসছে কিনা। আর ঘুমানোর সময় না বারবার মনে হচ্ছে কি মাথার মধ্যে গুলির শব্দ, চিৎকার, যেটা এখনো মাঝে মধ্যে মনে হয়। আর সবচেয়ে বেশি আমাদের যেটা এখনো ভোগায় সেটা হচ্ছে রিয়া গোপের মৃত্যু। রিয়া গোপের মতো যারা মারা গেছে। আমরা আর একটা কাজ করছিলাম হচ্ছে পথ শিশু, প্রচুর পথ শিশু এই আন্দোলনের সময় মারা গেছে, যাদের আসলে আমরা সংবাদে আনতে পারি নাই, সংখ্যায় আনতে পারি নাই। হয়েছে কিছু কাজ হয়েছে, কিন্তু এদের আসলে আনা যায় নাই। এই শিশুগুলোর মৃত্যু 93 জন শিশুর কথা বলা হয়েছে, এর মধ্যে আমরা অল্প কয়েকজন শিশুর হিসাব পাই, বাকিরা সবাই পথ শিশু। তো এইটা ছিল আসলে আমার জুলাইয়ের কাজ, এবং আমার জন্য ওই ট্রমা, আমার মনে হয় অনেকেই এখন এই ট্রমা থেকে 1 বছর হয়ে গেছে, এই ট্রমা থেকে বের হইতে পারে নাই, যারা আমরা সরাসরি এটার সঙ্গে কাজ করছি। আমি এখনো আমি বললাম না ঘুমের মধ্যে মনে হয় যে গুলির শব্দ বা মানুষের চিৎকার, পুলিশের গাড়ির সাইরেন। কারণ আমি আসলে বলছি কি ওই সময় ভিজুয়াল খুব কম পাইছি, অডিও শুনতে হতো। ফোন দিলে যে কলিগ ছিল, ছোট ভাই বড় ভাই, তারা হচ্ছে
আমার মনে আছে এক বড় ভাইয়ের ফোন দিয়েছিলাম, উনি খুব পপুলার সাংবাদিক। উনি আমার শোনাইতেছে নির্ঝর ডাকো, এই যে গুলি হচ্ছে, পুলিশের গাড়ির শব্দ আমি শুনতেছি। সে আমার 30 সেকেন্ড ধরে শোনাচ্ছে যে গুলি হচ্ছে, পুলিশ, এখানে যুদ্ধের মতো একটা অবস্থা তৈরি হয়েছে। তো ওই জায়গা থেকে এরপর 1 বছর চলে গেছে। আমরা হয়তো ভাবছিলাম অনেক কিছু চেঞ্জ হবে, নতুন করে একটা কিছু হবে, হয়তোবা আরো সময় লাগবে, চেঞ্জ হয়তোবা আসবে, নাও আসতে পারে, বাংলাদেশ আগের মতোই থাকতে পারে। সবকিছু আসলে সময় বলে দেবে। ধন্যবাদ। আমি মনে হয় যে এই মিনিট বেশি নিয়ে ফেলছি, সরি। অসংখ্য ধন্যবাদ নির্ঝর ভাই, আপনি এত ডিপ থেকে কাজ করতেন আমি ব্যক্তিগতভাবে জানতাম না, অন্য অনেকেই জানতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য।